এই ফ্রন্টে দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো তার সঙ্গে যুক্ত হলো। কিছু হলো অপোজিশনে, এরপরে আসলো আপনার তিনি দল গঠন করলেন, জাতীয়তাবাদী দল। সেখান থেকে এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল, কাজী জাফররা বেরিয়ে গেলেন, কিন্তু কিছু মানুষ থেকে গেলেন, নেতা থেকে গেলেন, তাদেরকে নিয়েই তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র, তার যে ঘোষণাপত্র অতি উচ্চমানের, কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের দিয়ে তিনি সেটা তৈরি করেছিলেন। দল তৈরি করার পরে তিনি নির্বাচনে গেছেন। সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছে, কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে। হক তোহা সাহেবের মতো লোক পার্লামেন্টে এসছেন, মুজাফফর সাহেব পার্লামেন্টে এসছেন, সবুর খান পার্লামেন্টে এসছেন, আতার রহমান সাহেব পার্লামেন্টে এসছেন। আওয়ামী লীগ তখন খুবই বিপদে ছিল, তারপরে 39 জন তাদের পার্লামেন্টে এসেছিল। তখন জামাত ইসলাম ছিল না, ওরা ভেঙে গিয়ে আইডিয়া একটা তৈরি করেছিল, তার মৌলানা রহিম সাহেব আসছিলেন, কিছু রিমেম্বার, আমি যদি বলি। এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন, এটাই গণতন্ত্র। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার একটা প্রক্রিয়া। তখন সেটা উনি করেছেন, ওই সময় ওটাই ছিল প্রয়োজন, সেভাবে তিনি করেছেন। এবং আপনারা দেখেছেন, আমি সেই বিষয়ে যাব না, অতি অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত বাংলাদেশের সমস্ত পুরনো জিনিসগুলো বা চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন করে শুরু করলেন। মাইলের পর মাইল পথে এসেছেন, উন্নয়নের গান গেয়েছেন, উন্নয়ন করেছেন, কৃষকদের মধ্যে গিয়েছেন, কৃষিতে বিপ্লব করার চেষ্টা করেছেন। যেখানে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ মানুষ না খেতে মরে গিয়েছে, তার 3 বছর পরেই তিনি খাদ্যে উদ্বৃত্ত হলেন। ডাবল শিফটে কাজ শুরু হলো। আজকে যে গার্মেন্টস এত চমক, সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রেমিটেন্স সূচনা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উচ্চ ফলনশীল ধান, যেটা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, এর শুরুটা করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নারীদের ক্ষমতা, নারীদের চাকরিতে নিয়ে আসা শুরু করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই মানুষটিকে আমরা কিভাবে অবজ্ঞা করি? তিনি পৃথিবীর মধ্যে বাংলাদেশকে আগে বলা হতো যেটাকে বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। তিনি তার চৌকস মেধা, বুদ্ধি, যোগ্যতা দিয়ে তিনি পৃথিবীর নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা নেশন। এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তাকে তখন মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া হতো। ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল। এইভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে ওপরে তুলে ধরলেন। কেন সম্ভব হয়েছিল? তিনি বিশ্বাস করলেন যে গণতন্ত্রই একমাত্র রাস্তা, যে রাস্তায় আমি আমার দেশের মানুষের পরিবর্তন আনতে পারি। কাজটি তিনি করতে পেরেছিলেন। প্রেসিডেন্সিয়াল ফর্ম, পার্লামেন্টারি ফর্ম, এটা পরে আসছি। তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ দ্য নেসেসিটি, ওইটাই তিনি করেছেন। পরবর্তীকালে আপনি জানেন যে দেশকে যারা এখনো ধ্বংস করার চেষ্টা করছে, তখন এইরকম আরেক দল তাকে হত্যা করল। আমরা ভাবলাম যে শেষ হয়ে গেল সব। বাংলাদেশের মানুষ সেদিন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল, কাঁদছিল। আপনার জানাজার সেটা দেখেছেন সেইভাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খান জিয়ার সামনে আসলেন, এসে তিনি ঠিক পতাকা তুলে ধরলেন। উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতা সহমতের পতাকা, গণতন্ত্রের পতাকা। দীর্ঘ 9 বছর লড়াই করলেন, সংগ্রাম করলেন এবং স্বৈরাচারের সাথে সরালেন। আমাদের স্যার আমাদের তো বিদ্যা পণ্ডিত মহারাজ ভীষণ শ্রদ্ধা করি তাকে। তিনি একটা কথা বলেছেন যে 91 একটা ভুল হয়েছিল। আমি মনে করি ভুল হয়নি, তখনকার প্রয়োজন ছিল সেটা। সেদিন যদি বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট না যেতেন
এগ্রি না করতেন তাহলে ওই এরশাদকে সরানো সম্ভব হতো না। এটা প্রমাণ আছে যে তখন তো তিনটা জোট, 3 জোটের সাংবাদিকরা ভালো বলতে পারবেন। 3 জোটের রূপরেখার আগে 3 জোটের মিটিং চলছে, এবং ফাইনাল হবে যে একসাথে আন্দোলনটা করা হবে কিনা। এর মধ্যে সবগুলো জোট থেকে আসলো একটা দাবি, অন্যান্য জোটগুলো থেকে, যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাকে মিটিং চলা অবস্থায় তিনি আরেকটা মিটিংয়ে ছিলেন, সেখানে তার কাছে কাগজে লিখে পাঠানো হলো এই দুটো, তিনি লাল কলম দিয়ে গোল দাগ দিয়ে দিলেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কারণ তখনকার এটাই ছিল দাবি রাজনীতিবিদদের। সে এগ্রিড, ওই এগ্রি করে তিনি স্বৈরাচারকে সরাতে পারলেন। এটাকেই বলে আমরা রিয়ালিস্টিক পলিটিক্স, প্র্যাগমেটিক পলিটিক্স। এটা তিনি করেছিলেন। বেগম জিয়া সত্যিকার অর্থে রাজনীতিবিদ হিসেবে অনেক উঁচু দরের রাজনীতিবিদ ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন, আরেকটা নজির দিই আমি, কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, বহু মানুষ মারলো, বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? যে এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে, এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না, যার ফলে কি হলো, যার ফলে দেখেন ওইটা মেনে নেওয়ার পরে আমরা হেরেছি, তারপর ইলেকশনে কিন্তু 116টা আসন পেয়েছি, বিরোধী দলে গিয়ে 116টা আসন পেয়েছি। তাই আমি যেটা সবসময় বলি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে, এটা ঠিক, কিন্তু অ্যাট দি সেম টাইম পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে এই সুযোগটা আসাটা হাসিনা ছাড়া, প্রেসিডেন্ট ছাড়া আসে না, যে আপনার ওখানে চরম একটা স্বৈরাচার সৃষ্টি হবে। হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসাবে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে, এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাতিল করে তখন এমন একটা আন্দোলন করেছে নাকি ব্যর্থ করতে পারিনি, তো এটা তো সত্য নাকি অসত্য নাকি? আমরা অনেকেই বলি এমন অত্যাচার, পুলিশের অত্যাচার, সবকিছু, হ্যাঁ অত্যন্ত সত্য কথা। আমি 10 বার জেলে গেছি, সবাই জেলে, যারা আছে কি জেলে কম গেছে এমন নাই। পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্য হয়েছে, আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে। মিটিং করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ফাইলের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি, তাই তো নাকি? পেরেছি নাকি? কি জাহিদ ভাই বলেন? পারি নাই। শেষ মুহূর্তে এই ছেলেরা, এটা স্বীকার করতেই হবে আমাদের, যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই থেকে আমরা অনেকে অস্বীকার করতে চাই, বাট দ্যাট ইজ আমাদের ট্রুথ। এই থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে। ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলি, সংস্কার আমরা 2 বছর ধরে কাজ করেছি। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলেছি, আমাদের যারা দায়িত্ব ছিলেন তারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা বলেই আমরা 31 দফা তৈরি করেছি। প্রথমে ছিল আমাদের 27 দফা, আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে। এরপরে অন্যান্য দলগুলো আরো দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। কিন্তু এই যে আপনার দুরন্তার ছলের অভাব নেই, আওয়ামী লীগ কিন্তু অস্বীকার করেই গেছে। এখন যারা নতুন আসছে তাদের কাছে নতুন নতুন কথা শুনছি। এখানে আমি খুব বাস্তববাদী কথা বলতে চাই, কথা বলতে যে আমার প্রায়োরিটিটা কি? হোয়াট ইজ মাই প্রায়োরিটি? প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা। আজকে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা, আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা হচ্ছে ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একটা একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষ দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ,
রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে। এটাকে বুঝতে হবে কিন্তু রাজনীতিবিদদের, এটা রাজনীতিবিদদের। এবং সেই জন্যই আমরা রাজনীতিবিদরা বলছি, আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স দেয়ার। পলিটিক্যাল শক্তি নাই। আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো, আপনার ইলেকটেড গভর্নমেন্টের পেছনে পিপল থাকতো, এটা তো সহজ ছিল? সহজ ছিল না। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের লোকেরা গেছে, সেরকম জায়গায় গিয়ে বন্ধ করেছে। কালকে দেখা গেছে ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, তিতুমিরকে কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় করতে হবে। খুব ভালো কথা। ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা হতে পারে। তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না? আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি, এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে এই কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না। কিন্তু আসল জিনিসটাতে আসেন, নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা বলে নিয়ে এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা যেখানে রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালেও তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে, তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে, আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মাল সব গাড়িতে পড়ে আছে, এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কি আমরা এই আন্দোলন করছিলাম? কথাগুলি হয়ে আসছে। এই কথাগুলো আসছে কি সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবেন? এই কথাগুলো আসতে শুরু করেছে। দিস ইজ নট এ গুড সাইন। আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলোই নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আমরা সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে যে তখন কথা বলার সুযোগ ছিল না। এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে, সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাবটা আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা কোনটা নেবেন, কোনটা কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে 62টা দল একসাথে আমরা এটা দিয়েছি 31 দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন, তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তাই এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়?
সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম একটা অংশতে এমন ভাবে কথা বলা হচ্ছে যে তারা এখনো মনতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি স্পষ্ট করে আজকে আপনাদের মিটিং থেকে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করবো। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুক।